আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ সাগর। তো আজকে আমাদের ভিডিওতে আমরা আসলে পাওয়ার সিস্টেমের প্রোটেকশনের বেসিক্স নিয়ে একটা আলোচনা করব। তো এই ফুল সেশনে আমরা পাওয়ার সিস্টেমের নেসেসিটি কতটা প্রয়োজন, তারপর ইমপ্লিমেন্টেশন কিভাবে করা হয় পুরো পাওয়ার সিস্টেমটা প্রোটেকশনটা পাওয়ার সিস্টেমে, প্রোটেকশনের জোনগুলো নিয়ে আলোচনা করব এবং আইডিয়াল কেসে যে কি কি রিকোয়ারমেন্ট থাকা উচিত এবং এই প্রোটেকশনের যে রিলে গুলো আছে সেগুলোর হিস্টোরি, টাইপস, ওয়ার্কিং প্রিন্সিপাল, বিভিন্ন টাইপস অফ যে রিলে আছে, ইলেকট্রোমেকানিক্যাল, সলিড স্টেট, নিউমেরিক্যাল রিলে, আইডি, এবং প্রোটেকশন রিলের যে ইনপুট আউটপুট যে সেগমেন্ট গুলো থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেন সিটি, যে প্রোটেকশন রিলেতে যে সিটির রিকোয়ারমেন্টটা, ইম্পর্টেন্স এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো নিয়ে আলোচনা করব। দেন কিছু ইউনিট প্রোটেকশন স্কিম নিয়ে আলোচনা করব এবং কিভাবে ডিজাইন বিভিন্ন নাম্বার প্রোটেকশন থাকে, যেমন 51, 21, 50, 67, এই টাইপের কিছু প্রোটেকশন স্কিম নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের ক্লাস শুরু করা যেতে পারে। তো আসলে পাওয়ার সিস্টেমের ফল্ট বলতে কি বোঝায়? ফল্ট বলতে আসলে কোনো জায়গায় যদি আহ, কোনো শর্ট সার্কিট হয়, লাইক ফেস টু ফেস অথবা ফেস টু গ্রাউন্ড, ইনসুলেশন ব্রেকডাউনের কারণে হয়, তাহলে আসলে আমরা নর্মালি ফল্ট হিসাবে বিবেচিত করি। তো ইলেকট্রিক সেক্টরে আরো কিছু আছে, যেমন লাইটেনিং যদি হয়, মানে থান্ডারিং টাইপের, বজ্রপাত যাকে বলি আমরা বাংলায়। আর যদি কোনো সুইচ অফ অন করে সুইচিং পালস ক্রিয়েট হয়, সেটাও আমরা, তার মাধ্যমেও কিছু সাডেন ভোল্টেজ ইনডিউস হয় সিস্টেমে, নেটওয়ার্কের মাঝখানে। তো এই সাডেন ভোল্টেজ ডিপ হয়ে যাওয়া অথবা ওভারশুট হওয়া মানে হলো আহ, হঠাৎ করে পালসের মতন একটা হাই হাই ভ্যালুর একটা ভোল্টেজ যদি চলে আসে, তাহলে আমরা সেখানে ফল্ট দেখতে পারি। তো এছাড়াও আর্থ ফল্ট হয় ডেল্টা সিস্টেমে, যখন যদি ডেল্টা সিস্টেমে যদি আমাদের নর্মালি কোনো গ্রাউন্ড পাথ থাকে না, তো সেখানে যদি আর্থ ফল্ট হয়, তাহলে তখন ভোল্টেজটা, ওই কারেন্ট আসলে তখন হাই ভোল্টেজ অথবা কারেন্ট আসে আকারে দেখা যায়। তো এটা গেল। পরে জেনারেশনে আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সি রিলেটেড ফল্ট হয়, যেমন লোড চলে যাওয়া, হঠাৎ করে লোড হঠাৎ করে বেড়ে আসা, লাইক হঠাৎ করে যদি বড় কোনো লোড চলে যায় অথবা বড় কোনো লোড অ্যাড হয়, তখন আমাদের ফ্রিকোয়েন্সি যে ফ্লাকচুয়েশন আসে, তো সেটাও আমাদের ফল্ট হিসেবে আমরা ধরে নিই। তো ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে নর্মালি ডিফারেন্ট টাইপস অফ ফল্ট হয়। তার মধ্যে ম্যাক্সিমাম ফল্ট হয় আসলে ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সমিশন লাইন, কারণ এখানে নর্মালি আমাদের কনজিউমার গুলো থাকে। হ্যাঁ, তো লাইনে নর্মালি বেশি ফল্ট হয় কারণ এটা আউটসাইডে থাকে। আর ইনডোর অথবা যেটা সুইচ সাবস্টেশন গুলো থাকে, সেগুলোতে আসলে সাবস্টেশন বাসবার, সুইচ গিয়ার, লাইটিং অ্যাসিস্ট থাকে, সে 12% মতন হয়ে থাকে, খুবই কম। আরো কম, সবচেয়ে কম হয় ট্রান্সফরমার অথবা জেনারেটর, কারণ এগুলো সবচেয়ে বেশি প্রোটেক্টেড জোন থাকে। এগুলো খুবই হাইলি প্রোটেক্টেড ইনসুলেশন মিডিয়াম নিয়ে থাকে। তো এখানে সবচেয়ে কম প্রোটেকশন, কম ফল্ট হয়ে থাকে। তার মানে সবচেয়ে বেশি ফল্ট হয় লাইনে, ডিস্ট্রিবিউশন লাইন বা ট্রান্সমিশন লাইন। যেন 85% ফল্ট আমাদের এই জোনটাতে হয়, যেখানে বিভিন্ন দেখা যায় কি রাস্তাঘাটে বা বিভিন্ন বাইরে যে লাইনগুলো থাকে, সেখানে কেবল ছিঁড়ে যাওয়া অথবা আহ কোনো কিছু পড়া, তারপর পড়লে মানে ফল্ট ক্রিয়েট হয়ে থাকে। আচ্ছা, তো একটা ফল্টের ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ইয়ার মতো হয় যে আহ, আমরা মানে আহ, যত শর্ট সার্কিট বেশি হবে, আমরা ট্রাই করি যাতে টাইমটা যত কম আসে। তা না হলে যদি ইকুইপমেন্টে তত কম টাইমে যদি ঠিক না করে, তাহলে আসলে ইকুইপমেন্ট নষ্ট হওয়ার, ড্যামেজ হওয়ার চান্স বেশি বেড়ে যায়। আচ্ছা,
তো ইলেকট্রিক্যাল ফল্ট দুই টাইপের হয়, ট্রানজিয়েন্ট ফল্ট, একটা হলো পারসিস্টেন্ট ফল্ট। ট্রানজিয়েন্ট ফল্ট হলো যেটা হলো মোমেন্টারি, কোনো একটা ফল্ট হওয়ার সঙ্গে সে চলে গেল। লাইক একটা দুটো তারের মাঝখানে একটা বার চলে আসছে, তো এরকম হলে ওইখানে কিন্তু বারটা পড়ে যাবে, দেন ফলটা চলে যাবে, সো এটা ট্রানজিয়েন্ট মোমেন্ট আসবে। যেমন মানে সিমিলারলি আরো হলো, যেমন কোনো লাইনের মধ্যে যদি কোনো ট্রি কাট এসে পড়ে, তো ওই পড়ার সময় সে পড়ে গেল নিচে, সো ট্রানজিয়েন্ট মোমেন্ট, খুব অল্প সময়ের জন্য যেটা পারসিস্ট করে। তো এরকম ফলগুলো আমরা ট্রানজিয়েন্ট ফল বলি। আবার কিছু ফলটা আছে একদম পার্মানেন্ট, লাইক অনেকক্ষণ ধরে এক্সিস্ট করে, যেমন যদি তার ছিঁড়ে একদম নিচে পড়ে যায়, এটা ব্রোকেন কন্ডাক্ট বলি আমরা। টাওয়ার ক্লপস, লাইক যদি টাওয়ার ভেঙে যায়, ভেঙে ইনসুলেশন ব্রেকডাউন হয়ে নিচে পড়ে যায়, তো টাওয়ার ক্লপস বলি। আর যদি কোনো জায়গায় ইনসুলেশন ব্রেকডাউন, সম্পূর্ণ ব্রেকডাউন হয় বা ক্র্যাকড হয়, তাহলে আমরা ওটাকে পাসিজ ফল্ট বলি। আচ্ছা, সো নেচার অফ ফল্টের নেচারের উপর ডিপেন্ড করে, টাইপস অফ ডিপেন্ড করে। আহ, এটাকে আবার আরেকভাবে ডিফাইন করি আমরা, এটা হলো সিমেট্রিক্যাল ফল্ট আর এসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক ফল্ট হলো ব্যালেন্স ফল্ট। হ্যাঁ, যদি থ্রি ফেজ টু গ্রাউন্ড হয়, হ্যাঁ, তো এই টাইপের ফল্ট হলে আমাদের ওটাকে সিমেট্রিক্যাল ফল্ট বলি। আর থ্রি ফেজ টু গ্রাউন্ড বা ব্যালেন্স ফল্ট ছাড়া বাকি সব ফল্টই হলো অ্যাসিমেট্রিক ফল্ট, লাইক আর ফেজ টু গ্রাউন্ড, ওয়াই ফেজ টু গ্রাউন্ড, বি ফেজ টু গ্রাউন্ড বা ডাবল ফেজ টু গ্রাউন্ড, এগুলো অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আর থ্রি ফেজ টু গ্রাউন্ড হলো সিমেট্রিক্যাল ফল্ট। এখানে আমাদের ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রথমটা দেখা যাচ্ছে এ ফেজ টু আর্থ হয়েছে, সেকেন্ডটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে এখানে এ ফেজ টু মানে সিঙ্গেল ফেজ টু আর্থ হয়েছে, বি ফেজ টু আর্থ হয়েছে, সি ফেজ টু আর্থ হয়েছে, এগুলো সব অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আর এখানে দেখা যাচ্ছে ডাবল ফেজ টু আর্থ, সো এটা ডাবল ফেজ টু আর্থ। দেখা যাচ্ছে এ আর সি শর্ট হয়ে গ্রাউন্ড হয়েছে, আর এখানে হচ্ছে বি আর সি শর্ট হয়ে গ্রাউন্ড হয়েছে। এখানে কিছু টাইপস অফ ফল্ট দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা যদি এই অংশটা দেখি, এখানে এবিসি তিনটা শর্ট হয়েছে, এটা হলো থ্রি ফেজ শর্ট সার্কিট। আর এটা হলো থ্রি ফেজ টু আর্ট শর্ট সার্কিট। আচ্ছা, এছাড়াও ব্রোকেন কন্ট্যাক্ট থাকতে পারে, যেমন যদি কোনো একটা ওপেন সার্কিট হয়, লাইক এখানে এ ফেজটাতে দেখা যাচ্ছে মাঝখানে ব্রেকডাউন হয়েছে, আর এখানে দেখা যাচ্ছে বি ফেজটা উপরে ব্রেকডাউন হয়েছে, এখানে দেখা যাচ্ছে সি ফেজটা ব্রেকডাউন হয়েছে। সিমিলারলি ডাবল ফেজ হতে পারে, সিমিলারলি তিনটা ফেজে ওপেন হতে পারে। আচ্ছা, উম, আহ, এই ফল আবার আরেকভাবে হতে পারে, একটা হলো ওপেন সার্কিট প্লাস শর্ট সার্কিট আর্থ, সিঙ্গেল ফেজ টু আর্থ। লাইক এখানে ওপেনও হলো এবং একটা ফেজ, যেমন এই এই কন্ডাক্টর ছিঁড়ে গেছে একটা, এই অংশটা বাম পাশের অংশটা ওপেন আছে আর ডান পাশের অংশটা গ্রাউন্ড হয়েছে, তো এই টাইপের ফল্ট হতে পারে, সেটা আমরা ওপেন সার্কিট প্লাস সিঙ্গেল ফেজ টু আর্থ ফল্ট বলি। হ্যাঁ, তো আবার এই যেগুলো আন্ডার ভোল্টেজ, আন্ডারগ্রাউন্ড কেবল, সেখানেও ক্র্যাকের কারণে কেবলের মাঝখানেও ব্রেকডাউন হতে পারে, এ টু বি। হুম, আবার এ টু বি টু সি, এরকম ফল্টও দেখা যায়। সো এরকম যদি ফল্ট হয়, আমাদের প্রোটেকশনটা খুব জরুরি, কারণ ফল্টটা যদি পারসিস্ট করে, তাহলে ম্যাসিভ পরিমাণ কারেন্ট ফ্লো করবে ওই সিস্টেম দিয়ে। তো ইমিডিয়েট এটা শাটডাউন বা ইমিডিয়েট ফল্টি সেকশনটা হেলদি সেকশন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, এরকম সিস্টেম অবশ্যই থাকা উচিত। তো তো চারটা রিজন এখানে বলা হয়েছে, যে আমাদের পিপল এবং প্রপার্টি সেফ প্রোটেকশন করার জন্য, আহ, যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো অনেক হাই কস্টলি, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য যত পসিবল কুইকেস্ট পসিবল টাইমে ফল্টি সেগমেন্টকে একটা হেলদি সেগমেন্ট থেকে সেপারেট করে ফেলা। আচ্ছা, এরপরে এই সেপারেট করার পর নর্মাল অপারেশনটাকে ইনশিওর করা খুব তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, তো এই প্রোটেকশন অংশটা আমরা প্রোটেকশন যে ইমপ্লিমেন্টেশন করবো পাওয়ার সিস্টেমে, সেটা আমরা থ্রু ভেরিয়াস প্রোটেক্টিভ রিলিজ করতে পারি। হ্যাঁ, তারপর লাইটিং অ্যাড করতে পারি, তারপর ফিউজ, এমসিবি, এমসিসিবি, এগুলো আমরা অ্যাড করে এই প্রোটেকশন যে স্কিমটা পাওয়ার সিস্টেমে আমরা অ্যাড করতে পারি। প্রোটেকশনের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট লাগে, তার মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট হলো সিটি,
যাকে ফুল ফর্ম হলো কারেন্ট ট্রান্সফরমার, পিটি ফুল ফর্ম পটেনশিয়াল ট্রান্সফরমার, এবং আইসোলেট করার জন্য সার্কিট ব্রেকার, সিভি, এবং অপারেশন করার জন্য প্রোটেক্টিভ রিলে, এবং সাম আদার্স কমিউনিকেশন ইকুইপমেন্ট লাগে, এবং সর্বোপরি এই সিস্টেমটাকে রান করার জন্য অক্সিলারি সাপ্লাই লাগে। এখানে একটা জেনারেল স্কিম দেখা যাচ্ছে, যেখানে আমরা সিবি দেখতে পাচ্ছি, সিটি দেখতে পাচ্ছি, রিলে দেখতে পাচ্ছি, সার্কিট ব্রেকার যেটা সিবি নিয়ে আমরা প্রকাশ করছি, এবং ট্রিপিং কয়েল, এবং সাপ্লাই হিসেবে ব্যাটারি সাপ্লাই দেখা যাচ্ছে, পজিটিভ নেগেটিভ শো করছে। সো এই প্রোটেক্ট পাওয়ার সিস্টেমের যে প্রোটেকশন ইকুইপমেন্টটা, তো এর ফাংশনটা কিভাবে কাজ করে? যদি আমরা দেখি যে সিটি আর পিটিটা কি, পিটি আসলে কন্টিনিউয়াসলি কারেন্ট এবং ভোল্টেজ মেজার করে, সিটি আর পিটি, সিটি কারেন্ট মেজার করে এবং ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ পিটি ভোল্টেজ মেজার করে, এবং রিলেটা কন্টিনিউয়াস এই সিটি আর পিটি থেকে ডাটা ইনপুট নিয়ে অলওয়েজ মনিটরিং করতে থাকে, এবং ওই অনুসারে যদি কোনো ফল্ট সে কারেন্ট বা ভোল্টেজ পায়, তখন তাৎক্ষণিক সে তার ট্রিপিং কয়েলকে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। ট্রিপিং কয়েলটা সেই সিগন্যালকে এক্সিকিউট করে সার্কিট ব্রেকারকে ওপেন অফ করে দেয়। মোটামুটি স্কিম, সিবিটা ট্রিপিং সিগন্যাল থেকে সিগন্যাল নেয় এবং ফল্টি পোর্শনকে পাওয়ার সিস্টেম থেকে আইসোলেট করে দেয়, এবং এই ঘটনাটাকে কমিউনিকেশন ইকুইপমেন্টের মাধ্যমে আমরা সিগন্যাল আকারে রিমোট এন্ডে যেখানে এই সিগন্যালটা পাঠানো দরকার সেটা পাঠিয়ে দেওয়া হয়, যে একটা ঘটনা ঘটে গিয়েছে। আচ্ছা, এখানে একটা জোনের কথা বলা হয়েছে। আপনি যদি এখানে দেখেন যে বাম পাশে রেড অ্যারো, রেড ব্লক, যেটা হলো জেনারেটর, জেনারেটর দেখানো হয়েছে। এখানে একটা জোন, জোন আকারে দেখানো হয়েছে যে কোন কোন জোনে আমরা একটা প্রোটেকশন স্কিম দেব। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, সবসময় কোনো জোন ডিক্লেয়ার করতে গেলে আমাদের ওভারল্যাপ থাকা লাগবে, যাতে কোনো জোনই আনপ্রোটেক্টেড না থাকে। যদি আমি জোনগুলো এমন করি যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করি, তাহলে মাঝখানে কিছু একটা জোন থাকবে আনপ্রোটেক্টেড। সো সবসময় ট্রাই করা হয় একটা জোনের সাথে পাশের জোনের সাথে মাঝখানে ওভারল্যাপ হবে। যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন যদি বাম পাশে দেখি জেনারেটর, জেনারেটর অংশটা দেখি, এখানে একটা গোল টাইপের একটা সিম্বল আছে যেটা জেনারেটর, আর তার পাশে আছে হলো ট্রান্সফরমার। তো এই মাঝখানে আছে বাসবার। সো প্রত্যেকটা ইকুইপমেন্টের পাশের ইকুইপমেন্টের সাথে একটা ওভারল্যাপিং ক্রিয়েট হয়েছে। যেমন যদি দেখি, এটা যদি আমাদের জেনারেটর হয়, এটা যদি বাসবার হয়, তো এই বাসবারের প্রোটেকশনটা আমরা এবং জেনারেটর প্রোটেকশনের মাঝখানে একটা ওভারল্যাপ অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, সিমিলারলি এটা যদি ট্রান্সফরমার হয়, এটা যদি বাসবার হয়, এই মাঝখানে এই অংশটা ওভারল্যাপ, যাতে আমাদের একটা রিলায়েবল প্রোটেকশন এখানে স্কিম অ্যাড করা যেতে পারে। সিমিলারলি আপনি যদি ডান দিকে দেখেন, প্রত্যেকটা অংশই এক একটা জোন ডিক্লেয়ার করে তার জন্য যথোপযুক্ত পারফেক্ট প্রোটেকশন স্কিম এখানে অ্যাড করা থাকে নরমালি। আচ্ছা, প্রোটেকশন প্রোটেকশন সিস্টেমের জন্য চারটা ফ্যাক্টর বা ফান্ডামেন্টাল খুব ইম্পর্টেন্ট। এটা হলো রিলায়েবিলিটি, সিলেক্টিভিটি, সেন্সিটিভিটি অ্যান্ড স্পিড, খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে আমাদের দেখতে হবে এর কস্ট এবং সিম্পলিসিটি। যদি কস্ট অনুসারে আমাদের আউট অফ রেঞ্জ চলে যায়, তাহলে সেটা আমাদের ভাবতে হবে যে কোন রেঞ্জে আমরা যাব। আর যত পারি সিম্পলিসিটি, যত সিম্পল সলিউশন এখানে এড করা যায়। রিলায়েবিলিটি, রিলায়েবিলিটি হলো যদি আমি এমন কোন একটা স্কিম অ্যাড করতে হবে যেটার উপর আমি রিলায়েবল হতে পারি, যে আমার যে প্রোটেকশন দরকার সেই রিলেটা যাতে এই প্রোটেকশনটা দিতে পারে। আচ্ছা, মানে এর উপর আমরা ডিপেন্ডেন্ট করতে পারি। হ্যাঁ, তো এটা আইসি আই ট্রিপল স্ট্যান্ডার্ড 36
C37.100 এই যে স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করতে হবে। যদি ফলো করে তাহলে আমাদের এটাকে বলতে পারবো যে আমরা রিলায়েবল এই প্রোটেকশনটা। সিলেক্টিভিটি মানে হলো যেখানকার ফল্ট সেখানকারই যাতে ট্রিপ করে, যেমন কোন একটা জোনে ফল্ট হলো, দেখা গেলো অন্য কোনো জোনে ট্রিপ করে গেল। হুম। সো এই যে ভুল জায়গায় ট্রিপ না হওয়া, সেখানকার ফল্ট সেখানে অংশটাই যাতে ট্রিপ হয়ে যায়, সেই জিনিসটা আমাদের সিলেক্টিভিটির ফিচার থাকা লাগবে। তো এখানে কি লিখেছে, দ্য প্রোটেক্ট সিস্টেম মাস্ট বি এবল টু ডিসক্রিমিনেট বিটুইন দোজ কোঅর্ডিনেট ফর হুইচ প্রম্পট অপারেট ইজ রিকোয়ার্ড, দোজ ফর হুইচ নো অপারেশন অর টাইম ডিলে অপারেশন ইজ রিকোয়ার্ড। মানে হলো কোনটা আগে ঠিক করবে, কোন জোনটা আগে ঠিক করবে, সেটা না করলে তারপরে আরেকটা জোন দেখবে। এই যে একটা কোঅর্ডিনেট করা, এটা অবশ্যই সিলেক্টিভিটির মধ্যে থাকতে হবে। এটা অবশ্যই এখানে ইনশিওর করা হবে, করতে হবে। তাহলে আমরা বলবো ওই পোর্শনে সিলেক্টিভিটি নেচারটা রয়েছে। সেন্সিটিভিলিটি, হ্যাঁ, সেন্সিটিভিটি হলো যে মানে ধরো দেখা গেল যে কোনটা হাই ফল্ট হলো, আমাদের রিলে ইকুইপমেন্টটা সেন্সই করতে পারলো না, বা সে তার রেঞ্জের বাইরে চলে গেল। তো এই জিনিসটা থাকা যাবে না। তো এর সেন্সিটিভিটি বা দেখা গেল মাইনর একটা ফল্ট হয়েছে, কিন্তু সেটা অনেকক্ষণ ধরে এক্সিস্ট করছে, বাট সেই অংশটা সেন্স করতে পারছে না রিলেটা। দেখা গেল সাপোজ 1.5 কিলো অ্যাম্পিয়ারের মতো একটা ফল্ট হয়েছে একটা লাইনে, কিন্তু আমার রিলে 1.5 কিলো অ্যাম্পিয়ার না, আমার রিলে 2 কিলো অ্যাম্পিয়ার নিচে কোনো ফল্টই দেখে না। তাহলে এর সেন্সিটিভিটি নেচারটা নাই। হয়তো বা সেক্ষেত্রে আমাদের সিটিটার প্রবলেম আছে, সিটি হয়তো বা আমাদের এর সেন্সিটিভিটি রেঞ্জের কভার করছে না। তো এই জিনিসগুলো থাকতে হবে। আচ্ছা, দেন হলো স্পিড। স্পিডটা নেচার করে আমাদের ইয়ার উপর, যে রিলের কত দ্রুত অংশটাকে, ফল্টি অংশটাকে সে সেপারেট করতে পারে। দেখা গেল একটা ফল্ট হলো, সে সেন্স করেছে বা ট্রিপ করেছে প্রায় 3 সেকেন্ড। দেখা গেল আমাদের আমাদের পাওয়ার সিস্টেমে ম্যাক্সিমাম ফল্ট 3 সেকেন্ডের বেশি হলে সিস্টেম কলাপস হয়ে যায়। তো মিনিমাম কত সেকেন্ডের মধ্যে সেটা ফল্টি অংশকে আমাদের বিচ্ছিন্ন করতে হবে, হ্যাঁ। তো এই জিনিসটা তার স্পিডের উপর ডিপেন্ড করে, যত দ্রুত সম্ভব। সো কোন জিনিস কোন, যেমন এক জোনে ফল্ট হয়েছে, সেই জোনের ফল্ট ক্লিয়ার করার টাইম আসছে অনেক বেশি, তাহলে দেখা যাবে এই ফল্টটা অনেকক্ষণ এক্সিস্ট হওয়ার কারণে ওইখানকার ড্যামেজ হয়ে যাবে। সো যেহেতু ওটা ওই জোনে ফল্ট হয়েছে এবং খুব দ্রুত, যত দ্রুত সম্ভব এই ফল্টটা ক্লিয়ার করতে হবে, যেটা তার স্পিড নেচারের উপর ডিপেন্ড করে। আহ, আরো কিছু জিনিস রয়েছে যেগুলো কস্ট বেনিফিট হতে হবে। এমন কোনো রিলে অথবা প্রোটেকশন সিস্টেম ইউজ করা যাবে না যেটা আমাদের আউট অফ রেঞ্জে চলে যাবে কস্টটা। আচ্ছা, প্রোটেকশন জন্য যে আমাদের ইম্পর্টেন্ট যেটা হলো প্রোটেকশন রিলে, তার ইনপুট অ্যানালগ ইনপুট না হয় সিটি থেকে, সিটি আর পিটি থেকে, আর ডিজিটাল ইনপুট না হয় যা বিভিন্ন ডিজিটাল ইনপুট থাকে, যেমন সার্কিট ব্রেকার, ডিএসএল স্ট্যাটাস, হ্যাঁ, বিভিন্ন কমান্ড দেওয়া হয় ডিজিটালি, হ্যাঁ। তো এগুলো ডিজিটাল ইনপুট, স্ট্যাটাস নেওয়া হয়। আর যে আউটপুট হলো ট্রিপ সিগন্যাল যে দিয়ে আমরা মানে সার্কিট ব্রেকারে যে ট্রিপ সিগন্যাল পাঠাবে রিলে থেকে, তো এগুলো ডিজিটাল আউটপুট। আর বিভিন্ন অ্যানানসিয়েটর থাকে, যেমন বিভিন্ন অ্যালার্ম সিগন্যাল গুলো, যেগুলো অ্যানানসিয়েটরে দেওয়া হয়, কোন ফল্ট হয়েছে কি দেখা, কোন সিগন্যালটা আসলে অ্যাকচুয়েট করেছে, এগুলো দেখা যায়। আচ্ছা, বিভিন্ন টাইপের আমাদের প্রোটেকশন রিলে আছে, দেখা যাচ্ছে। হুম। উম, কিছু রিলেতে শুধুমাত্র প্রোটেকশন দেওয়া যায়, কিছু রিলেতে আচ্ছা, রিলে বলতে আমাদের এগুলো প্রত্যেকটা রিলে টাইপ আছে, যেহেতু বিভিন্ন টাইপের, যেমন অ্যানালগ রিলে আছে, নিউমেরিক্যাল রিলে আছে, আইডি বেসড। তো যদি কোনো রিলে শুধুমাত্র প্রোটেকশন দেওয়া থাকে তাহলে আমরা প্রোটেকশন থাকে। আবার দেখা যায় কিছু রিলেতে রিলের কাজই হলো কন্ট্রোল প্লাস মনিটরিং দুটো একসঙ্গে করে, হ্যাঁ। আচ্ছা, তো ইলেকট্রোমেকানিক্যাল রিলে বা স্ট্যাটিক রিলে অথবা নন ইলেকট্রিক রিলে, হ্যাঁ। তো এই টাইপের কিছু রিলে আছে যেগুলো আসলে
আমাদের প্রোটেকশন হিসেবে কাজ করে। তো আগে নরমালি যে রিলে গুলো ইউজ করা হতো সেটা ইলেকট্রোমেকানিক্যাল রিলে। এর পরবর্তীতে আসছে স্ট্যাটিক রিলে। হুম, আচ্ছা। স্ট্যাটিক রিলের মধ্যে রয়েছে যেগুলো আসলে আইডি বেসডও আছে, মাইক্রোপ্রসেসর বেসও আছে, ডিজিটাল রিলে যেগুলো। আবার নন ইলেকট্রিক রিলেও আছে, যেগুলো যেমন বুকহোল্স রিলে, যেগুলো মেকানিক্যালি কাজ করে। পিআরডি মেকানিক্যাল প্রোটেকশন দেয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রোটেক্টর রিলে দুই রকম হতে পারে। একটা হলো ইলেকট্রোমেকানিক্যাল রিলে অথবা স্ট্যাটিক রিলে। স্ট্যাটিক রিলে আবার দুই রকম, একটা হলো সলিড স্টেট রিলে যেগুলো আমাদের আগে ছিল, আর এখন বর্তমান ডিজিটাল টাইপ রিলে। তো ডিজিটাল টাইপের মধ্যে বর্তমান জেনারেশনের রিলে যেগুলো আইডি বেসড আছে, যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ থাকতে পারে, এবং তার একটু আগের ভার্সনটা হলো মাইক্রোপ্রসেসর টাইপ বা নিউমেরিক্যাল টাইপ। এই দুটোই মোটামুটি এখন বর্তমানে খুব বেশি চলছে। আচ্ছা, আমরা একটু রিলে হিস্ট্রিতে দেখি যে 1900 সাল থেকে 1963 সাল পর্যন্ত যে রিলেগুলো ইউজ করা হতো বেশিরভাগ তখন থেকে চলে আসছে। সেগুলো অ্যানালগ রিলে বলতে বলি আমরা। এবং সেটা ইলেকট্রোমেকানিক্যাল রিলে টাইপ থাকে, একটা ডিস্ক থাকে, অথবা সেগুলো এই ডিস্ক গুলো দেখা যায় কারেন্ট আসলে সিটিপিটির মাধ্যমে কারেন্ট যেটা আসে সেটা সেই ডিস্কটাকে ঘোরায়। অতিরিক্ত কারেন্ট হলে, যেমন ফল্ট কারেন্ট যখন আসে, তো ওই ডিস্কটা অতিরিক্ত ঘুরে তখন একটা কন্টাক্ট মেক করায় দেয় এবং ফল্টটি এবং সার্কিট ব্রেকার টিপ করায় দেয়। তো এটা ইলেকট্রোমেকানিক্যাল রিলে। এর পরবর্তীতে আসছে হলো স্ট্যাটিক রিলে, যেগুলো স্ট্যাটিক মানে সলিড স্টেট টাইপের। আহ তারপরে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্যাটিক রিলের পরে আসছে হলো ডিজিটাল টাইপের, যেগুলো ডিজিটালি মানে অ্যানালগ ইনপুটকে সে ডিজিটালি কনভার্ট করে। তো ফাইনালি ফোর্থ জেনারেশনের রিলে হলো ফুললি ডিজিটাল, যেগুলো ফুললি কনভার্সন করে অ্যানালগকে ডিজিটালে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানালগ রিলে, ইলেকট্রোমেকানিক্যাল রিলে, যেটা অ্যালস্ট্রমের খুবই রিনাউন একটা রিলে ছিল। বর্তমানে অনেক জায়গায় হয়তো বা পুরাতন হিসেবে ইউজ করা হয়, যেখানে বিভিন্ন পার্টস এক একটা, মানে যেমন এখানে মাল্টি ফ্যাক্টর গুলো অ্যাড করা থাকে বিভিন্ন। আচ্ছা, আমরা বিস্তারিত না যাই এখানে। দিক অ্যাট্রাকশন ইউনিট আছে এখানে। আচ্ছা, রিলেগুলোর ভিতরে নর্মালি ইনপুট হিসাবে ভোল্টেজ, কারেন্ট, টেম্পারেচার এবং প্রেসার না হয়। লাইক যদি ধরি আমরা যে কোনো কেবলের প্রোটেকশন দেবো, তাহলে তার ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা দেখা হয়। তারপর সেই একই অবস্থায় সেখানে ভোল্টেজের মান কিরকম, যদি রেঞ্জ নমিনাল ভোল্টেজে থাকে তাহলে একরকম, আর ফল্টি কন্ডিশনে দেখা যায় ভোল্টেজ অনেক বেড়ে যায় অথবা অনেক কমে যায়। তারপর ট্রান্সফর্মারের ভিতরে যে অয়েল থাকে, সেই অয়েলের টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য আমরা প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করি। হ্যাঁ, যেমন ওটিআই, ডাব্লিউটিআই। তারপর প্রেসারের জন্য দেখা যায় পিআরডি টিপ করে, পিআরডি থাকে। তো এগুলো অ্যানালগ, ওই এই ইনপুটটা ছিল হলো অ্যানালগ ইনপুট। আচ্ছা, আম, তো এইগুলোর উপর ডিপেন্ড করে রিলেতে কিছু প্রোটেকশন দেওয়া হয় এইগুলো ইনপুট নিয়ে। যেমন নন ডিরেকশনাল ওভার কারেন্ট অথবা আর্থ ফল্ট, মানে কারেন্টটা যদি ওভার কারেন্ট হয়ে যায়, খুব রেঞ্জের চেয়ে বেশি হয়, তাহলে ওভার কারেন্ট বলি, যেটা যদি ফেস টু ফেস হয়। আর যদি সেটা আর্থ ফল্ট হয়, মানে ফেস টু আর্থ, তাহলে আমরা আর্থ ফল্ট প্রোটেকশন বলি। যেটা নন ডিরেকশনাল, মানে হলো সে কোন দিকে ফ্লো করছে ডাজেন্ট ম্যাটার। আবার যদি কোনো ডিরেকশনের উপর ডিপেন্ড করে যদি এই ওভার কারেন্ট অথবা আর্থ ফল্ট দেওয়া হয়, তখন আমরা ডিরেকশনাল বলি। ডিসটেন্স প্রোটেকশন হলো কোন ডিসটেন্সে, মানে আমাদের সার্কিট ব্রেকার থেকে কেবল যেটা বের হয় সেটা কোন ডিসটেন্সে ট্রিপ করে ফল্ট হয়েছে, সেটা যদি ওই রিলেটা বলতে পারে তাহলে আমরা ডিসটেন্স প্রোটেকশন বলি এটাকে। আবার এর পরেরটা হলো ডিফারেন্সিয়াল, মানে হলো দুটা জোনের, দুইটা মানে একটা আহ, আমাদের প্রোটেক্টিভ ডিভাইসের বা ইকুইপমেন্টের দুই পাশে কারেন্টের যদি কোনো ডিফারেন্স থাকে, সেটা যে রিলে দিয়ে প্রোটেকশন দেওয়া হয় সেটা আমরা ডিফারেন্সিয়াল রিলে বলি। আবার আন্ডার ভোল্টেজ আছে, ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ওভার ভোল্টেজ আছে, আন্ডার ফ্রিকোয়েন্সি আছে, ওভার ফ্রিকোয়েন্সি আছে। যেমন যেমন জেনারেশন গুলোতে ওভার ফ্রিকোয়েন্সি, আন্ডার ফ্রিকোয়েন্সি খুব বেশি ইউজ করা হয়। তারপর রিভার্স পাওয়ার আছে, মানে পাওয়ারের ডিরেকশনটা কোন দিকে
নরমাল ডিরেকশন, আর যদি রিভার্স দিকে যায় তাহলে হয়তো ঠিক করে যাবে। যেমন এই জিনিসটা দেখা যায় জেনারেশন গুলোতে দেওয়া থাকে যে রিভার্স পাওয়ার প্রোটেকশন। নরমাল ডিস্ট্রিবিউশনে রিভার্স পাওয়ার প্রোটেকশন থাকে না। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে সাবসেকশন এ, সাবসেকশন বি দুইটা, সাবসেকশন এ, সাবসেকশন বি। এখানে সাবসেকশন এ থেকে একটা কেবল বের হয়েছে সার্কিট ব্রেকার হয়ে, সেটা সাবসেকশন বি তে গিয়েছে, একটা সার্কিট ব্রেকার হয়ে একটা বাস উঠেছে। তো এইখানে যদি মাঝখানে কোনো যদি ফল্ট হয় তাহলে এই সিটি এবং এই পিটিটা মেজার করবে, মেজার করে তারপরে একটি রিলেতে পাঠাবে। সেখানে একটা ট্রিপিং কন্টাক্ট আছে, সেই কন্টাক্ট দিয়ে সার্কিট ব্রেকারটা ওপেন করে দেবে। এই হলো মোটামুটি একটা অপারেশন। লাইক এরকম, এখানে যদি কোনো ফল্ট হয়েছে সেক্ষেত্রে এই ফল্টের কারণে এই সিটি এবং পিটিটা এর ভোল্টেজ এবং কারেন্ট মেজার করবে, মেজার করে সার্কিটটা ওপেন করে দেবে। হুম, হুম। এই দেখা যাচ্ছে কন্ট্যাক্টটা যখন মেক হবে তখন সার্কিট ব্রেকারটা একটা সিগন্যাল পাঠিয়ে দেবে সার্কিট ব্রেকারকে, আর সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যাবে। সো এটা যখন ওপেন হয়ে যাবে তখন সিমিলারলি এখানেও কারেন্ট পিসিটিভিটি থাকবে। এই সিগন্যালটা, এই কারেন্টটা মেজার করে এটাও ঠিক করে দেবে। আচ্ছা, এখন আমরা দেখবো বিভিন্ন ভোল্টেজ লেভেলে কি রকম প্রোটেকশন দেওয়া হয়। হ্যাঁ, তো 132 কেবি যদি কোনো লাইনে, যদি সেটা শর্ট লাইন হয়, যেমন 10 কিলোমিটারে কম হয়, শর্ট লাইন বা বেশি, সরি, 10 কিলোমিটার বেশি যদি হয়, তাহলে সেখানে দেখা যায় যে মানে 10 কিলোমিটার কম হয় শর্ট লাইন যেটা, হ্যাঁ, তো সেখানে 67, 67 বলতে ডিরেকশনাল, তারপর 67 এন হলো ডিরেকশনাল আর্থ ফল্ট, 51 মানে হলো ওভার কারেন্ট আইডিএমটি, 51 এন মানে হলো আর্থ ফল্ট আইডিএমটি, 50 মানে আর্থ ওভার কারেন্ট ডিএমটি, 50 এন মানে হলো আর্থ ফল্ট ডিএমটি। এটা হলো এটা হলো ওভার কারেন্ট আর্থ ফল্ট প্রোটেকশন। এবং তার সাথে মেইন প্রোটেকশন হিসেবে থাকে, এটা হলো ব্যাকআপ প্রোটেকশন। আর মেইন প্রোটেকশন হিসেবে থাকে 67 এল মানে লাইন ডিফারেন্সিয়াল প্রোটেকশন। আচ্ছা, 132 কেবি যদি মিডিয়াম এবং লং লাইন হয়, মানে 10 কিলোমিটারের চেয়ে বেশি যদি হয়, তাহলে সেখানে মেইন প্রোটেকশন দেয় 21টা হলো আসলে এখানে ডিস্টেন্স প্রোটেকশন। সো লং লাইন ডিস্টেন্স প্রোটেকশন দেওয়া হয়। এবং ব্যাকআপ প্রোটেকশন হিসাবে 67 মানে হলো ডিরেকশনাল ওভারকারেন্ট আর্থ ফল্ট ও নন ডিরেকশনাল ওভারকারেন্ট আর্থ ফল্ট প্রোটেকশন দেওয়া হয়। আচ্ছা, এর চেয়ে বেশি ফল্ট লেভেল, ভোল্টেজ লেভেলে দেখা যায় যে একাধিক মেইন প্রোটেকশন থাকে। যেমন যদি শর্ট লাইনের জন্য মেইন ওয়ান, মেইন টু, যেখানে লাইন ডিফারেন্সিয়াল, ডিরেকশনাল, নন ডিরেকশনাল, ওভারকারেন্ট আর্থ ফল্ট প্রোটেকশন। তো মেইন টু তে থাকে হলো ডিস্টেন্স প্লাস 21 ডিস্টেন্স এবং প্লাস ডিরেকশনাল, নন ডিরেকশনাল ওভারকারেন্ট আর্থ ফল্ট প্রোটেকশন দেয়। পাশাপাশি এখানে 25 মানে সিঙ্ক্রোনাইজেশন, তারপরে মানে ব্রেকার ফল্ট, বাসবার ফল্ট প্রোটেকশন মানে বাসবারের, তারপরে ওভার আন্ডার ভোল্টেজ 27, আন্ডার ভোল্টেজ 59 ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়া হয়। আচ্ছা, এতক্ষণ আমরা বললাম আসলে লাইনের প্রোটেকশনের কথা বললাম। এবার পাওয়ার ট্রান্সফরমারে যে প্রোটেকশন গুলো নর্মালি দেওয়া হয়, দেখতে পাচ্ছি যে আমরা ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন 87T, তারপরে আরইএফ রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট। হ্যাঁ, মানে নর্মালি দেখা যায় যে ট্রান্সফরমারের একটা অংশ যদি ডেল্টা হয়, একটা অংশ থাকে আহ, উম, ওয়াই 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 এবং নিউট্রাল গ্রাউন্ডেড, যেমন DY1 11, DY1 এন। তো সেখানে আরইএফ প্রোটেকশন দেওয়া থাকে যে যদি এলটি সাইডে অথবা এসটি সাইডে যদি ওয়াই কানেক্টেড থাকে, তাহলে সেখানে জোনে যদি ফল্ট হয় তাহলে আমরা আসলে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট বা আরইএফ দিয়ে আর্থ ফল্ট, মানে ট্রান্সফারের ভিতরে কোনো ফল্ট যদি আর্থ ফল্ট হয় সেটা দেখতে পারি। আচ্ছা, আর এছাড়া নন ডিরেকশনাল ওভার কারেন্ট আর্থ ফল্ট তো থাকেই, আর সাথে থার্মাল ওভারলোড,
প্রোটেকশনও থাকে 49। ওভার ফ্লাক্স প্রোটেকশন দেখা যায় যে যদি কোনো ট্রান্সফর্মারের ভিতরে ফ্লাক্স কোর কোনো ড্যামেজ হয় বা কোরে কোনো সমস্যা হয় তখন ওভার ফ্লাক্সিং হওয়ার সুযোগ থাকে, যেটা আমরা ওভার ফ্লাক্সিং প্রোটেকশন দিয়ে দেখতে পারি। আচ্ছা, এই যে প্রোটেকশন গুলোর কথা বলছিলাম সেগুলো ওভার কারেন্ট রিলেটেড। এটা ছাড়াও মেকানিক্যাল কিছু প্রোটেকশন অথবা গার্ড প্রোটেকশন অথবা সেল প্রোটেকশন কিছু থাকে, যেমন হলো বুকোজ প্রোটেকশন, যেটা মেইন ট্যাঙ্কে যদি কোনো ভিতরে কোনো গ্যাস ফর্ম হয় সেটা সেই গ্যাসগুলো দেখা যায় বুকোজ দিয়ে যখন পাস করতে যায় তখন অতিরিক্ত প্রেশার চাপে বুকোজ ট্রিপ করে যায়। তো এটা বুকোজ প্রোটেকশন আমরা বলি, যেটা নর্মালি ভিতরে কোনো যদি আহ খুবই স্লো স্লোলি খুবই অল্প ফল্ট হওয়ার কারণে গ্যাস ফর্ম হয়, এই গ্যাসগুলো যখন সেখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তো উপরে নরমালি বুকোজ গুলো থাকে, আহ, মানে উপর থেকে যখন গ্যাসটা পাস করার চেষ্টা করে, বাইরে হওয়ার চেষ্টা করে, তখন মুখোশ দিয়ে ট্রিপ করার সুযোগ থাকে। তারপরে হলো পিআরডি, মানে প্রেসার, যদি ভিতরে কোনো খুবই ম্যাসিভ কোনো ফল্ট হয়, তার কারণে প্রেসার খুবই হঠাৎ করে বেড়ে যায়। তো সেই সেই অবস্থায় প্রোটেকশন দেওয়ার জন্য পিআরডি থাকে, যেটা হলো প্রেসার রিলিফ ডিভাইস। এরপর ভিতরে যে কুলিং, উইন্ডিং কুলিং করার জন্য বা ইনসুলেশন প্রোভাইড করা, প্রপার ইনসুলেশন প্রোভাইড করার জন্য যে অয়েল থাকে, তার টেম্পারেচার চেঞ্জ করার জন্য যে প্রোটেকশন দেওয়া থাকে, টেম্পারেচারটা যাতে আন্ডার কন্ট্রোল থাকে তার জন্য উইন্ডিং টেম্পারেচার প্রোটেকশন। সে তাছাড়াও অয়েল টেম্পারেচার প্রোটেকশন, ওয়াটার লেভেল অ্যালার্ম, মেইন ট্যাঙ্ক বুকস, এগুলো থাকে। এখানে আমরা একটু আগে যে নাম্বার গুলো বলছিলাম, 21 ডিস্টেন্স প্রোটেকশন, 24 ভোল্টেজ পার হার্জ রিলে, 25 সিঙ্ক্রোনাইজিং ডিভাইস, 27 আন্ডার ভোল্টেজ রিলে, 49 থার্মাল ভোল্টেজ, 50 আইডিএমটি কারেন্ট, 51 ডিম ইনস্টানিয়াস ওভার কারেন্ট রিলে, 51 হলো টাইম ডিলে ওভার কারেন্ট রিলে, 50 হলো এসি ব্রেকার। এগুলো কিছু আইসি এনসি এনসি ডিভাইস নাম্বার আছে, এইগুলো আসলে শর্টকাট বোঝানোর জন্য, যে বিভিন্ন প্রোডাকশনের নামগুলোকে শর্টকাট বা রিলে গুলোকে চেনার জন্য কিছু ইউজ করা হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটি 7 ডিফারেন্সিয়াল প্রোডাকশন রিলে। নর্মালি আপনি যদি ডিফারেন্সিয়াল রিলের কথা বলেন, তা আপনি যদি 87 বলেন, শুধু দুটো একই জিনিসই বোঝায়। তো এই হলো মোটামুটি আমাদের আজকের বেসিক্স অফ পাওয়ার সিস্টেম নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম। সো হোপফুলি আপনারা সবাই আম, এখান থেকে কিছু ইনফরমেশন বা কিছু নলেজ পেয়েছেন, যে পাওয়ার সিস্টেমের একটা অংশ প্রোটেকশনের জন্য কি কি আমরা ইকুইপমেন্ট ইউজ করি। তো পরবর্তী আরেকটা নতুন টপিক আমরা ইনশাল্লাহ আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।